অফিসে বসে নিজের কাজ করছি, এমন সময় পিয়ন ডাক দিল। স্যার, আপনাকে বড়বাবু ডাকছে। ও, স্যার আমাকে ডাকছে? চলো এখনই যাচ্ছি। আমি চটপট স্যারের ঘরে গেলাম। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আবির, ভিতরে এসো। ভিতরে গিয়ে চেয়ারে বসলাম। এটা নাও আবির। স্যারের হাত থেকে খামটা নিয়ে ভিতরের কাগজটা পড়ে অবাক আর আনন্দিত হলাম। হ্যাঁ আবির, ঠিক দেখেছ, তোমাকে সুপারভাইজার হিসাবে নারায়ণপুরে পাঠানো হচ্ছে। আপনি যে আমাকে সেটা যোগ্য বলে মনে করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। না না, একেবারেই নয়। তুমি এর যোগ্য বলেই তোমাকে সিলেক্ট করা হয়েছে। এরপর আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। স্যার আমাকে নারায়ণপুরের ঠিকানা আর কাজ ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা আবির, আর একটা দরকারি কথা। খবর আছে, ওই অফিসের কিছু স্টাফ কিন্তু খুব সুবিধার নয়। তাদের মন মতো কাজ না হলে টেকা দায় করে দেয়। ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না। পরে ভালো করে ঠিকানাটা দেখলাম। এ তো আমার মামার বাড়ি গয়েশপুরের পরের স্টেশন। বাড়িতে গিয়েই দিদাকে ফোন করলাম। খুব ভালো হলো। তাহলে কিন্তু তুই আমার বাড়ি থেকেই অফিসে যাতায়াত করবি। দিদা, তোমার বয়স হয়েছে, আবার আমার জন্য। না বললে একদম শুনবো না। একা একা এখানে আর ভালো লাগে না। তুই থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোর মামাও তো। থাক দিদা, তুমি আর কষ্ট পেও না। আমি তোমার কাছ থেকেই যাতায়াত করব। দিদার সাথে আরও কিছুটা সময় কথা বলে ফোন রাখলাম। দিন দুয়েক পরে যাব বলে ধীরে ধীরে গোছগাছ শুরু করলাম। জিনিস গোছাতে গোছাতে কেবল মামার মুখটা মনে পড়তে লাগলো। চাকরির আগে প্রতি মাসে মামার বাড়িতে যেতাম। কত আড্ডা হতো মামার সাথে। কিন্তু হঠাৎ করে একদিন খবর পেলাম মামা নিখোঁজ হয়ে যায়। পুলিশ, আত্মীয় স্বজন অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই মামাকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ কর্পূরের মতো কোথায় যে উবে গেল, তা একটা বড় প্রশ্ন হিসাবেই থেকে গেছে। ধীরে ধীরে বাড়ি থেকে বিদায় নিয়ে গয়েশপুরের দিকে রওনা দিলাম। তবে দিদার কাছ থেকে অফিসে যেতে হবে, সেটা ভেবেই মনে মনে দুঃখ কেটে গেল। অফিসে জয়েন করার একদিন আগেই গয়েশপুরে মামার বাড়িতে পৌঁছে গেলাম। দাদু ভাই, তোকে দেখে যে কি ভালো লাগছে রে। তোমাকে মা বাবা আমি কতবার বলেছি আমাদের ওখানে গিয়ে থাকতে, কিন্তু তুমি তো এই বাড়ি ছেড়ে যাবে না। কি করে যাই বল তো? কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। তাছাড়া তোর মামাও তো। সত্যিই ভীষণ অবাক কাণ্ড। মামা যে কোথায় গেল। নিখোঁজ হওয়ার কদিন আগে থেকেই ছেলেটার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল। কি যে হয়েছিল কিছুই বলতো না। সারাদিন ঘরের দরজা বন্ধ করে থাকতো, যেন কিছু নিয়ে সে খুব ভয়ে আছে। দিদা, আমি কিন্তু মামার ঘরেই থাকবো। ওই ঘরটাতে থাকবি? ঠিক আছে, থাক তাহলে। তুই তোর মামাকে যে কতটা ভালোবাসিস তা তো জানি। মামার ঘরটাতে গিয়ে দেখি ঘরটা বেশ পরিষ্কার। দিদা যে ঘরটাকে যত্ন করেই রাখে তার বুঝতে অসুবিধা থাকলো না। টেবিলের ওপরে আর আলমারিতে কত বই সাজানো। মামা দাদুর ব্যবসা চালানোর পাশাপাশি লেখালেখিও করত। এরই মধ্যে মামা লেখক হিসাবে বেশ নামডাক হয়েছিল। নিজের জিনিসপত্র ঘরের কোণে রেখে রাতের খাবার খেতে গেলাম।
খেয়ে এসে ঘরে ঢুকে একবার চারদিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ি। মাথার কাছে জানলাটা খোলা, বেশ ফুরফুরে হাওয়া বইছে। বাইরে তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। সিলিংয়ের দিকে তাকিয়ে মামার মুখটাই মনে পড়তে থাকে। হঠাৎ মামার সেই লাল ডায়েরিটার কথা মনে পড়ে যায়। ডায়েরিটার কথা তো মনেই ছিল না। মামা তো ওই ডায়েরিতেই জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রাখত। তা তো মামা নিজেই বলেছিল। হয়তো মামাকে হঠাৎ হারানোর জন্য সেই কথা মনেই আসেনি। আচ্ছা মামা, তুমি এই লাল ডায়েরিতে মাঝে মাঝে কি লিখো গো? ভাগ্নে আমার, এটা শুধু লাল ডায়েরি নয়, আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাইতে লিখে রাখি। দেখতাম মামা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রাখত, কিন্তু কোনোদিন পড়ার সুযোগ হয়নি। সেই ডায়েরিটা খুঁজে বের করতে পারলেই মামার জীবনের অনেক ঘটনা, এমনকি নিখোঁজ হবার প্রকৃত কারণটাও জানা যেতে পারে। চটপট ঘরের লাইটটা জ্বালিয়ে ডায়েরিটা খুঁজতে শুরু করি। মামার টেবিলে আর আলমারির ভিতরে সব বই একে একে নামিয়ে খুঁজতে থাকি, কিন্তু কিছুতেই খুঁজে পাই না। হতাশ হয়ে এসে খাটে বসে পড়েছি। হঠাৎ আলমারির এক কোণে একটা বইয়ের পিছনে লাল কিছু চোখে পড়ল। ডায়েরিটাই মনে হচ্ছে। দৌড়ে গিয়ে বইটাকে সরাতেই চীনা পরিচিত সেই লাল ডায়েরিটা দেখতে পেলাম। অজান্তেই দুঃখের মধ্যে বেশ আনন্দিত হলাম। উফ, যাক বাবা, পেয়েছি। চটপট ডায়েরিটা নিয়ে বসে পড়লাম। এরই মধ্যে ঘুম কোথায় হারিয়ে গেছে। ডায়েরিতেই মামার নিখোঁজ হওয়ার সূত্র থাকলেও থাকতে পারে। পাতা উল্টাতে লাগলাম। মামার জীবনের বিভিন্ন প্রাপ্তি আর ছোট বড় কিছু না পাওয়া লেখা আছে। তবে নিখোঁজ হওয়ার শেষের 7 দিনের পাতাগুলি পড়ার শুরুতেই বিশেষ কিছু নজরে পড়ে। আজ তো শনিবার, যাই প্রকাশকের কাছে খবর নিয়ে আসি আমার লেখা বইগুলো কেমন কাটতি চলছে। হ্যাঁ নীলিমেশ বাবু, আপনার গল্পের বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে। আপনার শেষ 2টি বই 1000 কপি বিক্রি হয়ে গেছে। যাক, জেনেও খুব ভালো লাগলো। আপনারা যে আমার ওপর ভরসা রেখেছেন, এটাই অনেক। আপনার লেখা ভূতের গল্প পড়তে সকলেই ভীষণ ভালোবাসে। আপনি গল্পের ভিতর এত সুন্দর ভৌতিক পরিবেশ তৈরি করতে পারেন, সেটাই বিশেষত্ব। প্রকাশকের থেকে আরও কিছু প্রশংসাসূচক কথা শুনে কিছু দরকারি বইয়ের জন্য চেনা দোকানের দিকে এগিয়ে গেলাম। নতুন কিছু কনসেপ্ট নিয়ে গল্প লিখব বলে বিশেষ একটা বইয়ের খোঁজ করছিলাম। আরে নীলিমেশ বাবু, কি বই নেবেন? আচ্ছা, যে বইটা আনতে বলেছিলাম ওটা পেয়েছো? ওটা আসতে আরও 1 সপ্তাহ লাগবে। বইটা আসেনি দেখে চলেই আসছিলাম, তখনই একটা দিকে চোখ পড়ে। বেশ পুরনো একটা বই। অন্ধকারে থাকে সে, লেখক শুভঙ্কর ভট্টাচার্য। ওই বইটা দেখি। এটা তো অনেক পুরনো একটা বই, অনেক দিন ধরেই পড়ে আছে। বইটার এমন অদ্ভুত মালাট দেখে কেউ নিতে চায় না। আমি বইটি ঘেঁটে দেখলাম। সত্যিই বইটাতে ভয়ঙ্কর সব জিনিস নিয়ে লেখা। দাদা, আমি এই বইটাই কিনবো। এটা টাকা দিতে হবে না, আপনি এমনি নিয়ে যান। আরে নিন। বাড়িতে এসে বইটি নিয়ে পড়তে পড়তে অনেক তথ্য পেয়ে গেলাম। বইটি মাতঙ্গীকে নিয়ে লেখা, যাকে জাগিয়ে তুলে সন্তুষ্ট করতে পারলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। এমনকি তাকে জাগিয়ে তোলার পদ্ধতিও বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, দেখা যাক মাতঙ্গীকে জাগিয়ে তুলব আমি। ঠিক করি পরদিন রাতেই প্রক্রিয়া শুরু করব। কি কি সরঞ্জাম লাগবে তাও ভালো করে দেখে নিলাম। মাকে এই বিষয়ে কিছু জানালাম না। আসলে এর সত্যতা আগে যাচাই করা দরকার। বইটি পড়তে শুরু করলাম। যত পৃষ্ঠা উল্টাতে থাকি ততই অবাক হয়। একটা চাপা উত্তেজনা
নিজের ভিতরে কাজ করতে থাকে। লেখক বিস্তারিতভাবে মাতঙ্গীকে ডাকার পদ্ধতি আলোচনা করেছে। কিভাবে পুজো করতে হবে, কি কি উপকরণ লাগবে, সব কিছু দেওয়া আছে। এমনকি বইটিতে মাতঙ্গীর একটা ভয়ঙ্কর রূপের ছবি অবধি দেওয়া আছে। লেখা আছে, শনিবার রাত 2টো অথবা 3টের মধ্যে শ্মশানের পাশে শরীরে আতর মেখে বসে 51 বার মন্ত্র পড়ার সাথে সাথেই সামনে জ্বলা অগ্নিকুণ্ডে মরগের রক্ত, ঘি, হলুদ আর শিঙ্গি মাছের মাংস কেটে কেটে দিতে হবে। সঠিক পদ্ধতিতে করতে পারলেই মাতঙ্গীর দেখা মিলবে। পরের দিন শনিবার, কালকেই দেখতে হবে এটা সত্য কিনা। পরের দিন সকাল থেকেই মনটা কেমন উসকুস করতে থাকে। কখন রাত হবে, কাজের দিকেও মন বসাতে পারছিলাম না। এরই মধ্যে দরকারি সব উপকরণ জোগাড় করে রেখেছিলাম। অবশেষে রাত হলে আমি সব জিনিস নিয়ে গভীর রাতে মাকে কিছু না জানিয়ে রওনা দিলাম বাড়ি থেকে কিছুটা দূরেই ডাকিনীতলা শ্মশানে। শ্মশানের পরিবেশ সত্যিই ভীষণ গা ছমছমে। এত গভীর রাতে শ্মশানে জীবনে প্রথমবার এলাম, কেবল বইটির সত্যতা যাচাই করতে আর নিজের ইচ্ছে পূরণ করতে। ঝুঁকিটা নেওয়া কি ঠিক হচ্ছে, সেটাই ভাবতে লাগলাম। এতটা যখন চলে এসেছি, দেখি না কি হয়। এই ভেবে শ্মশানের একটি উপযুক্ত জায়গা দেখে বসে পড়লাম। তারপর মাতঙ্গীকে ডাকার মন্ত্র পড়তে শুরু করলাম। মাতঙ্গী রহনায় জীবন, সুখ বিষ নিশায় তব, শহরদ মিনিটিও যবস। মন্ত্র পড়তে পড়তে অনুভব করি গাঢ় অন্ধকারের ভিতর থেকে কেউ যেন আসছে। আর যে আসছে সে যত আমার কাছে এগুচ্ছে, একটা মিষ্টি গন্ধ চারপাশে ছড়িয়ে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই একটা 18-19 বছরের অপূর্ব সুন্দরী মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। জীবনে এত সুন্দর মেয়ে কোনোদিন দেখিনি। মেয়েটিকে যেন পরীর মতো লাগছে। তুমি এত রাতে এখানে কি করছো? তুমি কে? তুমি যাকে ডাকতে এসেছো সেই আমাকে পাঠিয়েছে তোমার ইচ্ছে পূরণ করতে। তোমার নাম কি? আমি নিশি। তুমি আরো বড় লেখক হতে চাও তো? তুমি কি করে জানলে? মেয়েটি আর কোনো কথা বলল না। ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, আরও কাছে, আরও কাছে। তারপর আমি যেন এক ঘোরের ভিতরে চলে গেলাম। আর কিছু মনে নেই। পরের দিন যখন চোখ খুলি, দেখি নিজের খাটে শুয়ে আছি। আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? কিন্তু কেন জানি না, শরীরটা ভীষণ দুর্বল লাগতে থাকে আর গাটাও গোলাতে থাকে। এমন সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? নীলিমেশ বাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি হরর ফিল্ম প্রোডাকশন হাউস থেকে বলছি। আপনি কি আমাদের অফিসে একবার আসতে পারবেন? আসলে আপনার ভৌতিক উপন্যাস, তাকে ডাকতে নেই, এটা নিয়ে আমরা সিনেমা বানাতে চাইছি। ওই রকম অভিনব কনসেপ্ট নিয়ে ভূতের সিনেমা দারুণ চলবে। তো আপনি যদি রাজি থাকেন তো কন্ট্যাক্ট করতে চাইছি। কথাগুলি শুনে যেন হাতে চাঁদ পেলাম। নিজের লেখা উপন্যাস সিনেমা হবে, এই স্বপ্নই তো দেখেছিলাম। হ্যাঁ অবশ্যই রাজি। আমার লেখা নিয়ে সিনেমা তৈরি হবে আর আমি রাজি হব না, তাই আবার হয় নাকি? ঠিক আছে, আমাদের অফিসের ঠিকানা নোট করে নিন আর 12টার মধ্যে চলে আসুন। সব ঠিকঠাক করে মনে দারুণ আনন্দ নিয়ে রাতে ফিরলাম। ফেরার পথে মিষ্টি আর একটা শাড়ি মার জন্য কিনে আনি। রাত কতটা জানি না, দরজাতে একটা টোকা পড়ল। এত রাতে কে এলো? দরজা খুলতেই চেনা সেই মিষ্টি গন্ধটা মনটাকে কেমন আনচান করে তুলল। অন্ধকার থেকে বেরিয়ে এলো
আগের রাতে দেখা অপূর্ব সেই সুন্দরী মেয়েটি। এ কি, তুমি এত রাতে এখানে এলে কি করে? আর দরজা খুলে দিল কে? এসো, আমার কাছে এসো, আমার মধ্যে মিশে যাও, তোমার সব ইচ্ছে পূরণ হবে। এই বলে মেয়েটি আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে এলো। ঠিক আগের রাতের মতোই আমার আরও কাছে এগিয়ে এলো। আমি হারিয়ে গেলাম কোনো এক অজানা দেশে। যত দিন যেতে থাকে আমার যেন কাজের আর লেখার প্রতি মন উঠে যেতে থাকে। শরীর দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এটাও বুঝতে পারি ওজন অনেকটাই কমে গেছে। এমনকি খিদেও পায় না, কেবল অপেক্ষাতে থাকি রাতে কখন সে আসবে। সেদিন রাতে তোমাকে আজকে যেন আরো সুন্দরী লাগছে। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তুমি কেন শুধু রাতেই আসো? আমি যে রাত ছাড়া আসতে পারি না, তবে আর মাত্র কয়টা দিন, তারপর আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। যাবে তো আমার সাথে? আমার আর কিছু চাই না, শুধু তোমাকে চাই। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। পরশু পূর্ণিমার রাতে আমি আর তুমি এক হয়ে যাব। তোমার আত্মা আমার হয়ে যাবে, আর তোমাকে তখন আমাকে ছেড়ে থাকতে হবে না। আমরা একসাথে এক হয়ে থাকব। তুমি তোমার মা আর লেখাকে ছেড়ে থাকতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। ডায়েরির একদম শেষ পাতাতে কেবল লেখা, আমি চিরদিনের মতো চললাম আমার নিশির সাথে ওর কাছে। ডায়েরিটা পড়ে মামার হারিয়ে যাওয়ার কারণ সবটাই না বুঝলেও কিছুটা আন্দাজ করা যায়। অফিসে জয়েন করতে তো আমার আরও একদিন সময় বাকি আছে। মামা কোথায় হারিয়ে গেল আর কার সাথেই বা হারিয়ে গেল, এর সঠিক তথ্য দিতে পারবে একজনই, শৈলেশ্বর তান্ত্রিক। হ্যাঁ, কালকেই ওই ডায়েরিটা তার কাছে নিয়ে যাব। পরের দিন সকালেই দরকারি কাজের কথা বলে ডায়েরিটা নিয়ে শৈলেশ্বর তান্ত্রিকের কাছে রওনা দিলাম। শৈলেশ্বর তান্ত্রিক ডায়েরিটা ভালো করে দেখে বলল, তোমার মামাকে মাতঙ্গী নিয়ে গেছে, সে আর ফিরবে না। মাতঙ্গীকে জাগিয়ে তুললে জীবনের সবচেয়ে বড় ইচ্ছে পূরণ হয়, কিন্তু মাতঙ্গীকে যে জাগিয়ে তুলে সে তার সাথে সম্ভোগ করে তার আত্মাকে নিজের বশীভূত করে ফেলে, এক মোহের জালে নিয়ে যায়, এক প্রকার অন্ধ পাগল প্রেমী করে তোলে, আর শেষে মামাকে কি আর ফেরানো যাবে না? বেঁচে থাকলে তো ফিরবে। অন্ধকারের কালো দুনিয়া থেকে কেউ কি আর ফিরে? মাতঙ্গীকে জাগানো যে কত বড় বিপদের তা তুমি জানো না। আর কেউ যেন বিপদে না পড়ে তার জন্য ওই বইটাকে আগুনে বিসর্জন দাও। আমার মনে হয় তোমার মামা যে বইটি কিনেছিল তার লেখকও মাতঙ্গীর সাথে অন্ধকারে হারিয়ে গেছে। মামার হারিয়ে যাওয়ার সঠিক কারণ জানতে পারলাম। বইটির ভিতরে থাকা মাতঙ্গীর সুন্দর চেহারার পিছনে আসল ভয়ঙ্কর রূপ দেখে সেটাকে আগুনে ফেলে দিলাম। মনের কষ্ট ঢেকে রেখে আবার দিদার কাছে ফিরে গেলাম। মামার অবর্তমানে আমিই তার সম্বল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।